হ্যালো স্টুডেন্টস, বাংলা পাঠশালা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আন্তর্জাতিক যুব দিবস 12ই আগস্ট। তাই সবাইকে আমার সকল ছাত্রছাত্রীদের আন্তর্জাতিক যুব দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আজকে ভিডিওর টপিক হচ্ছে তোমাদের ক্লাস 9-এর নবম শ্রেণীর বাংলার ব্যাকরণের ধ্বনি এবং কিছু ধ্বনি বিষয় নিয়ে আলোচনা করব। ব্যঞ্জন ধ্বনি নিয়ে। তার সাথে সাথে বলে রাখি, যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো তাদেরও তোমাদের একটি বিষয় থাকে যেটা হচ্ছে ধ্বনিতত্ত্ব বিষয়টির মধ্যেও তোমরা কিন্তু এখান থেকে বেশ কিছু প্রশ্ন পেয়ে যাবে, মানে যেগুলো তোমাদের 1 নম্বরের প্রশ্ন 12টা প্রশ্ন দেয়, 18 প্লাস 12 নম্বরে থাকে। সেই 12টা প্রশ্নের মধ্যে কিন্তু সাহিত্য থেকেও প্রশ্ন আসে, অর্থাৎ ওই তোমাদের ভাষার অংশটা থেকে, যেখানে ধ্বনিতত্ত্ব যে অংশটা রয়েছে সেখান থেকে। তাই তোমরা ক্লাস 12 এবং ক্লাস 9 বোথ স্টুডেন্টই তোমরা সকলে এই ভিডিওটা দ্বারা আশা করি উপকৃত হবে। তাই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। ধ্বনি কী এবং ধ্বনি আনুষঙ্গিক যে বিষয়গুলি রয়েছে, অর্থাৎ ব্যঞ্জন ধ্বনি রিলেটেড, সেগুলো সম্পর্কে আজকে একটু আলোচনা করব তোমাদের জন্য। তাহলে স্টুডেন্টস চলো দেখে নিই ধ্বনি কাকে বলে। সাধারণত হাওয়ায় ভেসে আসা বা আশেপাশের যে আমরা শব্দগুলো শুনি সেগুলো কিন্তু সবই ধ্বনি, কিন্তু আমরা যে ধ্বনির সাহায্যে কথা বলি, যে কোনো আওয়াজ নয়, সেগুলো হচ্ছে বাকধ্বনি, যেগুলোকে আমরা স্পিচ সাউন্ড বলে থাকি। অর্থাৎ যদি আমরা সংজ্ঞায় বলতে যাই তাহলে কি হবে, বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজ যা মানুষের ভাষার প্রধান ও ক্ষুদ্রতম উপাদান, তাই হচ্ছে ধ্বনি। অর্থাৎ আমরা বাকযন্ত্রের সাহায্যে, আমাদের বাকযন্ত্র যেগুলো রয়েছে সেগুলির দ্বারা আমরা যে উচ্চারণ করছি, যখন সেই উচ্চারিত আমাদের ভাষার প্রধান উপাদান, তার কারণ আমরা যখন মনের ভাব প্রকাশ করছি আমাদের আঞ্চলিকগতভাবে বা বাইরেও কোনো মানুষের সামনে আমাদের মনের ভাব প্রকাশ করতে গেলে এই ভাষাই হচ্ছে আমাদের ক্ষুদ্রতম একক, এবং এই ভাষার প্রধান অংশই হচ্ছে ধ্বনি। তার কারণ হচ্ছে ধ্বনির সাহায্যে কিন্তু আমি আমার মনের ভাবটা প্রকাশ করছি। এই ধ্বনি দু রকম হয়, একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি হচ্ছে সাধারণত নিজে যে ধ্বনি উচ্চারিত হতে পারে কোনো কিছু সাহায্য ছাড়া, তাকে স্বরধ্বনি বলা হয়। অর্থাৎ যে ধ্বনি সাধারণত শ্বাসবায়ু কোনো বাকযন্ত্রের অংশবিশেষে বাধা পায় না, উচ্চারণের সময় অন্য কোনো ধ্বনির সাহায্য নেয় না, তাকে আমরা স্বরধ্বনি বলি। আর ব্যঞ্জন ধ্বনি হচ্ছে কি, যে ধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু মুখবিবরের কোথাও না কোথাও বাধা পাচ্ছে এবং স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারছে না, তাকে আমরা ব্যঞ্জন ধ্বনি বলি। স্বরধ্বনি যেমন হচ্ছে অ থেকে পুরো ও পর্যন্ত যে ধ্বনিগুলি রয়েছে, আর ব্যঞ্জন ধ্বনি ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত ধ্বনিগুলি হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। ধ্বনি তো আমরা জানলাম, কিন্তু এই ধ্বনি উৎপন্ন হয় কী থেকে? অবশ্যই বাকযন্ত্র থেকে। বাকযন্ত্র কোনগুলি? অর্থাৎ ধ্বনি সম্পর্কে জানতে প্রথমেই আমাদের বাকযন্ত্র সম্পর্কেও জানতে হবে তার সাথে সাথে, কারণ আমরা সাধারণত ভাষার ব্যবহারের জন্য এই যে ধ্বনিগুলো উৎপন্ন করি, মানে সাউন্ডগুলো যেগুলো ক্রিয়েট হয়, সেগুলো অবশ্যই কিন্তু আমাদের মুখের মধ্যে বা কিছু আনুষঙ্গিক বাকযন্ত্র রয়েছে যেগুলিকে নিয়ে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যেমন নাসা গহ্বর, মুখ গহ্বর, কণ্ঠনালী, খাদ্যনালী, এছাড়া কোমল তালু, শক্ত তালু, দন্ত, ওষ্ঠ, অধর, স্বরতন্ত্রী প্রভৃতি, যে এগুলো জিহ্বা, এই যে অংশগুলি রয়েছে এগুলো সকলকে নিয়েই গঠিত হয়েছে আমাদের বাকযন্ত্র, এবং এই বাকযন্ত্রের সাহায্যে আমরা প্রত্যেকটা ধ্বনি উৎপন্ন করে থাকি। আজকের আলোচ্য বিষয় অনুযায়ী আমি করব হচ্ছে ব্যঞ্জন ধ্বনি কাকে বলে এবং তার কিছু ভাগ নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে তো বললাম ব্যঞ্জন ধ্বনি কাকে বলে, অর্থাৎ যে ধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু মুখবিবরের কোথাও না কোথাও বাধা পায়। তাহলে কোথায় বাধা পাচ্ছে? আমাদের এই যে বাকযন্ত্রগুলি রয়েছে এর প্রত্যেকটিতে, বিশেষ করে এই জিভের সাথেই উচ্চারিত হয় প্রত্যেকটা ধ্বনি। তার সাথে জিভ যখন যে অংশে মানে স্পর্শ করে এবং তার দ্বারা বাধা পায়, তখন যে ধ্বনি উৎপন্ন হয় সেটাই হচ্ছে আমাদের ধ্বনি উচ্চারণের মূল বিষয়। স্বরধ্বনির সাহায্য ছাড়া কিন্তু কোনো ধ্বনি উচ্চারণ হতে পারে না, বিশেষ করে ব্যঞ্জন ধ্বনি। তার কারণ হচ্ছে আমরা ক থেকে ম পর্যন্ত যে 25টি ব্যঞ্জন দেখতে পাই ব্যঞ্জন ধ্বনি, সেই প্রত্যেকটা ব্যঞ্জন ধ্বনি কিন্তু কোনো না কোনো স্পর্শ ব্যঞ্জন, এবং স্পর্শ ব্যঞ্জনের সাথে সেগুলো কিন্তু প্রত্যেকটাই জিহ্বা দ্বারা কোনো না কোনো মুখবিবরের মধ্যে থাকা কোনো একটি বাকযন্ত্রকে স্পর্শ করে। তার সাথে সাথে এগুলো কিন্তু প্রত্যেকটাতেই আমরা শেষে যদি দেখি তাহলে অ উচ্চারণে আসে, অর্থাৎ স্বরবর্ণ আসে একটি করে, যেটা হচ্ছে উচ্চারিত হতে এই স্বরধ্বনিটি সাহায্য লাগে। তাই এগুলোকে ব্যঞ্জন ধ্বনি বলা হয়। ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত প্রত্যেকটি রয়েছে, কিন্তু আমাদের 25টি স্পর্শ ব্যঞ্জন রয়েছে ক থেকে ম পর্যন্ত।
এই ব্যঞ্জনধ্বনি সাধারণত দুটো বিষয়ের উপর গুরুত্বপূর্ণ মানে বিষয়কে কেন্দ্র করে আমরা ভাগ করতে পারি। একটি হচ্ছে উচ্চারণের স্থান অনুযায়ী, আর একটা উচ্চারণের প্রকৃতি অনুযায়ী, অর্থাৎ কী রকম উচ্চারণ হচ্ছে, আর এক একটা মুখের ভেতরে থাকা যে বাকযন্ত্রগুলি রয়েছে বা আনুষঙ্গিক বাকযন্ত্রগুলো সেগুলোর স্থান অনুযায়ী। তা প্রথমে স্থান অনুযায়ী বিষয়টিকে নিয়ে আলোচনা করব। তার সাথে আসে কণ্ঠ ব্যঞ্জনধ্বনি, তালব্য ব্যঞ্জনধ্বনি, মূর্ধন্য ব্যঞ্জনধ্বনি, দন্ত ব্যঞ্জনধ্বনি, ওষ্ঠ ব্যঞ্জনধ্বনি, দন্তমূলীয় ব্যঞ্জনধ্বনি ও স্বরতন্ত্রীয় ব্যঞ্জনধ্বনি। প্রথমে দেখো কণ্ঠ ব্যঞ্জনধ্বনি, এটি উচ্চারণের স্থান অনুযায়ী একটি ব্যঞ্জনধ্বনি। কণ্ঠ ব্যঞ্জনধ্বনি মানে যখন আমরা কোনো ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করি এবং সেই উচ্চারণের সময় আমাদের কণ্ঠ দ্বারা সরাসরি স্বরটা আসে এবং এসে কোনো জায়গায় বাধাপ্রাপ্ত না হয়ে যে ব্যঞ্জনধ্বনি উচ্চারিত হয়, তখন তাকে কণ্ঠ ব্যঞ্জনধ্বনি বলা হয়। এটিকে স্নিগ্ধ তালব্য ব্যঞ্জনধ্বনিও বলা হয়ে থাকে। তার কারণ হচ্ছে তালুর অংশটিতে, যেটি একদম নরম পেছন দিকে তালু অংশটা রয়েছে, সেখানটাতে কিছুটা জিভের একদম প্রথম যে জায়গার সূচনাটা মানে গলার ঠিক ওপরের দিকটা, সেই জায়গাটা হালকা স্পর্শ পায়, সেই জন্য একে স্নিগ্ধ তালব্য ব্যঞ্জনধ্বনিও বলা হয়ে থাকে। এটি হচ্ছে প্রথমেই আমাদের 5টা বর্গ রয়েছে। ক বর্গের মধ্যে রয়েছে 5টি বর্ণ, যেটা হচ্ছে ক থেকে ঙ পর্যন্ত। এই 5টি ব্যঞ্জনকে আমাদের ক, এছাড়া তারপরে রয়েছে চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ, 5টা বর্গে মোট 25টি স্পর্শ ব্যঞ্জন রয়েছে। তার মধ্যে একদম প্রথম যে ক থেকে ঙ পর্যন্ত 5টি ব্যঞ্জন, সেই 5টি ব্যঞ্জনকেই বলা হয়ে থাকে কণ্ঠ ব্যঞ্জনধ্বনি। এরপরেই রয়েছে তালব্য ব্যঞ্জনধ্বনি। জিভের প্রসারিত অংশটা সামনে কঠিন তালুতে ছুঁয়ে যে ব্যঞ্জনধ্বনি উচ্চারিত হয় সেগুলোকেই বলা হয়ে থাকে তালব্য ব্যঞ্জনধ্বনি। অর্থাৎ চ, ছ, বর্গে জ, ঝ, ইঙ, তালব্য স, কারণ তালু দ্বারা যে স উচ্চারণ হয় তাকে আমরা তালব্য স বলে থাকি। এই ধরনের ব্যঞ্জনধ্বনিগুলো সবই তালব্য ব্যঞ্জনধ্বনি। জিভের সামনের দিকটা যখন তালু স্পর্শ করে, তালু তো স্পর্শ করছে, সেটা তালব্য ব্যঞ্জনধ্বনি হচ্ছে। ঠিক তার আগে অর্থাৎ মাঝখানটাতে মূর্ধা যে অংশটা আমরা বলি, সেই মূর্ধা অংশটাতে মুখের ওপরের দিকে যেখানটা ফাঁকা স্পেসটা থাকে, সেই জায়গায় মূর্ধায় যখন জিভটা স্পর্শ করে যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণ হয় তাকে বলা হয় মূর্ধন্য ব্যঞ্জনধ্বনি। যেমন ট বর্গের প্রত্যেকটা ব্যঞ্জনধ্বনি হচ্ছে মূর্ধন্য ব্যঞ্জন, যেমন ট, ঠ, ড, ঢ মূর্ধন্য। এছাড়া ঢয় শূন্য র, ডয় শূন্য র এগুলো হচ্ছে মূর্ধন্য ব্যঞ্জনধ্বনি। এরপর দেখো দন্ত ব্যঞ্জন। দন্ত ব্যঞ্জন মানে বুঝতে পারছো দাঁতের দ্বারা যে ব্যঞ্জনধ্বনি উচ্চারিত হচ্ছে, অর্থাৎ জিভের আমাদের ডগার অংশটা যখন দাঁতের একদম ওপরের যে সারির দাঁতটা রয়েছে সেটা যখন স্পর্শ করে তখন হয় দন্ত ব্যঞ্জনধ্বনি। এই দন্ত ব্যঞ্জনধ্বনি সাধারণত ত বর্গের যে 5টি ব্যঞ্জনধ্বনি রয়েছে সেইগুলো ত, থ, দ, ধ, দন্তেন্ন। এছাড়া দন্তের স, দন্ত দ্বারা যে স উচ্চারণ হচ্ছে তাকে বলা হচ্ছে দন্তের স। তা এই বর্ণগুলো সবই হচ্ছে দন্ত ব্যঞ্জনধ্বনি। ওষ্ঠ ব্যঞ্জনধ্বনি মানে হচ্ছে, ওষ্ঠ কথা হচ্ছে দুটি। একটি রয়েছে ওষ্ঠ মানে আমাদের ওপরের ঠোঁটটিকে বলা হয় ওষ্ঠ, আর নিচের ঠোঁটটিকে বলা হয় অধর। ওষ্ঠাধর বলা হয়ে থাকে দুটোকে একসাথে, কিন্তু এখানে ওষ্ঠ ব্যঞ্জন বলতে আমাদের পুরো যে ঠোঁটটা সেটাকেই ওষ্ঠ বলা হচ্ছে। অর্থাৎ ঠোঁটের স্পর্শে যখন শ্বাসবায়ু ঠোঁটে আটকে যায় এবং কিছুটা খুলে ধ্বনিটা উচ্চারিত হয় তখন আমরা তাকে ওষ্ঠ ব্যঞ্জনধ্বনি বলে থাকি। যেমন তোমরা দেখবে উচ্চারণ করতে গেলে প বর্গের যে প্রত্যেকটি 5টি বর্ণ রয়েছে, অর্থাৎ প, ফ, ব, ভ, ম, এই 5টা ব্যঞ্জনকে উচ্চারণ করতে গেলে আমাদের প, ফ, ব, ভ, ম যখন উচ্চারণ করছি দুটো ঠোঁট কিন্তু একে অপরকে স্পর্শ করছে এবং এই ব্যঞ্জনধ্বনিগুলো উচ্চারিত হচ্ছে। দন্তমূলীয় ব্যঞ্জনধ্বনি। দন্তমূলীয় ব্যঞ্জনধ্বনি কি? দন্তমূল মানে দাঁতের যে মূল বা গোড়াটা, যেটা আমরা মাড়ির সাথে যেটা অংশটা যুক্ত হয়ে রয়েছে, সেইখানে যদি জিভের ডগা স্পর্শ করে কোনো ধ্বনি উচ্চারিত হয় শ্বাসবায়ুকে বাধা দিয়ে, তাহলে সেই ব্যঞ্জনধ্বনিকে বলা হয় দন্তমূলীয় ব্যঞ্জনধ্বনি। দন্তমূলীয় ব্যঞ্জনধ্বনি সাধারণত রয়েছে র, ল, দন্তেন্ন এইগুলো। কারণ আমরা যদি ত বর্গের পুরোটা ধরি তাহলে ত বর্গের পুরোটা ধরলে এটা মাথায় মানে প্রশ্ন আসতে পারে যে ত, থ, দ, ধ দন্তেন্ন তো বলছি, দন্তেন্ন উচ্চারণ করতে গেলে
গেলে তথ দধ তো পুরো একদম দাঁতের প্রথম সারি দাঁতের ডগাটাও মানে স্পর্শ করছে জিভের ডগার সাথে, কিন্তু দন্তের নটা বলতে গেলে আমাদের জিভটা একটু মানে সামান্য উপরে উঠে দন্তমূল বা যেটা দন্তমূলীয় মানে মাড়ির যে অংশটা এবং দাঁত জয়েন্টে রয়েছে ঠিক সেই জায়গাটাকে স্পর্শ করছে, ফলে এটাকে দন্তমূলীয় ব্যঞ্জন বলা হয়ে থাকে। দন্তের নটা দন্তমূলীয় ব্যঞ্জনের মধ্যে মূলত পড়ে। এরপর দেখো স্বরতন্ত্রীয় বা কণ্ঠনালীয় ব্যঞ্জনধ্বনি, অর্থাৎ স্বরতন্ত্রী দুটো পরস্পরের দিকে এগিয়ে এসে তাদের মধ্যবর্তী শ্বাসবায়ু পথ সংকুচিত করে। একেবারে বন্ধ করে দিয়ে যে ধ্বনি সৃষ্টি হয় তাকে বলা হয় স্বরতন্ত্রীয় ব্যঞ্জন বা কণ্ঠনালীয় ব্যঞ্জন। আমাদের গলা থেকে যে স্বরটা আসছে তখন সেটা যখন কোনো কিছু দ্বারা মানে চেপে দুটো কণ্ঠনালীকে যখন স্পর্শ করে সেটা সংকুচিত করছে না, তখন সেটা কণ্ঠ ব্যঞ্জন ধ্বনি হচ্ছে, যেটা আমরা ক বর্গের 5টা বর্ণকে দেখছি। কিন্তু এখানে স্বরতন্ত্রী দুটি যখন স্পর্শ করে কাছাকাছি এসে গিয়ে সংকুচিত হয়ে যাচ্ছে দিয়ে যে ধ্বনি উৎপন্ন হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে কণ্ঠনালীয় বা স্বরতন্ত্রীয় ব্যঞ্জন ধ্বনি। যেমন হ উচ্চারণ করতে গেলে আমাদের গলাটা দেখবে স্লাইট একটু চাপ পড়ে এবং যেন ভেতর থেকে একটা উষ্ণ ধ্বনি বেরিয়ে আসে আমাদের গলার একদম মধ্যভাগ থেকে যখন স্বরতন্ত্রী দুটো চেপে আসে সেই সময়টাতে। এরপর উচ্চারণের প্রকৃতি অনুযায়ী বেশ কিছু ব্যঞ্জনধ্বনি রয়েছে। যেমন প্রথমেই বলবো নাসিক্য ব্যঞ্জনধ্বনি। নাসিক্য ব্যঞ্জন কাকে বলে? যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু একই সঙ্গে মুখবিবর অর্থাৎ আমাদের মুখের যে গহ্বরটা রয়েছে এবং নাসাপথ মানে নাকের ভেতরে যেটা একদম মুখে উন্মোচিত হচ্ছে যে একটি ছিদ্র দ্বারা, সেই পথ দিয়ে একসাথে শ্বাসবায়ু নির্গত হয় তখন তাকে নাসিক্য ব্যঞ্জনধ্বনি বলা হয়ে থাকে। এইটা স্পর্শ ব্যঞ্জনের অন্তর্গত প্রতিটি বর্গের শেষ যে ব্যঞ্জনগুলো অর্থাৎ ক থেকে প বর্গ পর্যন্ত যে প্রত্যেকটি পঞ্চম বর্ণগুলো অর্থাৎ উঙ ইঙ মূর্ধন্য দন্তেন্য ম, এই প্রত্যেকটা ব্যঞ্জনকে অর্থাৎ এই 5টি ব্যঞ্জনকে নাসিক্য ব্যঞ্জন বলা হয়ে থাকে, কারণ এগুলো আমাদের সবটাই নাক এবং মুখ দুটো নাসাপথ এবং মুখবিবর দুটো পদ দিয়ে বায়ু নির্গত হয়ে উচ্চারিত হয়। এরপর হচ্ছে মৌখিক ব্যঞ্জনধ্বনি। যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু কেবল মুখ দিয়ে বেরিয়ে আসে তাকে মৌখিক ব্যঞ্জনধ্বনি বলে। ব্যঞ্জন বর্ণের অন্তর্গত প্রতিটি বর্গের প্রথম যে 4টি করে ব্যঞ্জন রয়েছে আমাদের স্পর্শ ব্যঞ্জন, সেইগুলোকে বলা হয় মৌখিক ব্যঞ্জনধ্বনি। অর্থাৎ ক থেকে ঘ পর্যন্ত, পরেরটায় রয়েছে ছ থেকে ঝ পর্যন্ত, ট থেকে ঢ পর্যন্ত, ত থেকে ধ, প থেকে ভ, এই অবধি এই প্রত্যেকটা এ থেকে 25টার জায়গায় তার মানে হচ্ছে 20টি, এবং তার সাথে র ল তালব্যস্ব দন্তেস্ব হ ডয় শূন্য র ঢয় শূন্য র 29ত, এগুলো সবই মৌখিক ব্যঞ্জনধ্বনির উদাহরণ। এই মৌখিক ব্যঞ্জনধ্বনির মধ্যে থাকা ধ্বনিগুলিকে আমরা আবার কয়েকটা ভাগে ভাগ করতে পারি, সেগুলো এখন পরপর আলোচনা করব। যেগুলো এগুলো কিন্তু প্রত্যেকটাই তোমাদের সংজ্ঞার জন্য খুবই ইম্পর্টেন্ট, সংজ্ঞা দিয়ে থাকবে এবং তার সাথে সাথে উদাহরণগুলো করতে হবে। এরপর দেখো কম্পিত ব্যঞ্জনধ্বনি। যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণে জিভের ডগা কেঁপে গিয়ে দাঁতের গোড়ায় বা দন্তমূল স্পর্শ করে তাকে কম্পিত ব্যঞ্জনধ্বনি বলা হয়ে থাকে। যেমন রটা যখন আমরা উচ্চারণ করি জিভটা সামান্য একটু ভাইব্রেশন হয়ে ঠিক দাঁত অবধি এগিয়ে যায়, দিয়ে রটা উচ্চারণ হয়, সেই জন্য একে কম্পিত ব্যঞ্জনধ্বনি বলা হয়ে থাকে। এরপর হচ্ছে তাড়িত ব্যঞ্জনধ্বনি। শ্বাসবায়ু গতিপথে জিভের সামনের দিকে যদি তালুতে একবার টোকা দিয়ে ছোঁয় এবং শ্বাসবায়ু তাকে জোরে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিতে যায় তাহলে যে ধ্বনি সৃষ্টি হয় তাকে তাড়িত ব্যঞ্জনধ্বনি বলে। অর্থাৎ শ্বাসবায়ু যখন আসছে সেই জিভের অংশটা এটাও সামান্য ভাইব্রেট হয়ে তালুতে প্রথম টোকা দেয়, তারপরে সেই শ্বাসবায়ুকে জোরে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিতে চায়, ফলে এই ধ্বনি দুটি উৎপন্ন হয়। একটা হচ্ছে ডয় শূন্য র আর একটা ঢয় শূন্য র। কারণ প্রথমেই আমি ডয় শূন্য র বলে ডয় শূন্য বলে যখন করছি তালুতে একটা স্পর্শ পড়ছে, দিয়ে রটা যখন বলছি শেষে সেটা একটা ভাইব্রেশনের সামনের দিকে জিভটা এগিয়ে আসছে, তাকে তাড়িয়ে দিতে চাইছে। ঢয় শূন্য রয়ের ক্ষেত্রেও ঠিক তাই এই দুটিকে তাড়িত ব্যঞ্জন বলা হয়। এরপর দেখো উষ্ম ব্যঞ্জন। উষ্ম ব্যঞ্জন কাকে বলে? যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু বেরিয়ে যাবার পথ একেবারে বন্ধ না হলেও খুবই সংকুচিত হয়ে যায়, ফলে চাপের সৃষ্টিতে একটি শীষ জাতীয় ধ্বনি উৎপন্ন হয়, সেই জন্য একে শীষ ধ্বনিও বলে। তার সাথে একটি উষ্ম হাওয়া নির্গত হয় যার জন্য একে উষ্ম ধ্বনিও বলা হয়ে থাকে। যেমন তালব্য স দন্তের স হ, তোমরা যদি তালব্য স দন্তের স হ এগুলো উচ্চারণ করার সময় ঠিক
ঠোঁটের সামনে তোমাদের হাতটা রাখো, তাহলে একটা অনুভব করতে পারবে গরম বাতাস যেন সেখানে এসে স্পর্শ করছে। তাই এগুলোকে ঊষ্মধ্বনিও ব্যঞ্জনধ্বনিও বলে, তার সাথে সাথে শীষ ধ্বনি বলে, যেহেতু তালব্য দন্তের স উচ্চারণ করতে গিয়ে আমাদের একটা শীষ জাতীয় মানে স্বর উৎপন্ন হয়। পার্শ্বিক ব্যঞ্জনধ্বনি। পার্শ্বিক ব্যঞ্জনধ্বনি কাকে বলে? যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণে জীবের ডগা দন্তমূলকে, অর্থাৎ সেই ওই মাড়ি এবং দাঁত যে জয়েন্টটা, সেই অংশটাতে দৃঢ়ভাবে স্পর্শ করে এবং শ্বাসবায়ু জীবের দুপাশ দিয়ে বেরিয়ে আসে, তখন সেই ধ্বনিকে হচ্ছে বলা হয়, কোনো ঘর্ষণের সৃষ্টিও হয় না, সেই ধরনের ধ্বনিকে বলা হয় পার্শ্বিক ব্যঞ্জনধ্বনি। ল ল বলতে গেলে আমরা ল যখন বলছি, আমাদের জিভের ডগাটা দেখো ঠিক একদম দাঁতের মূলটাতে গিয়ে স্পর্শ করছে এবং জিভটা একটু উল্টে উপর দিকে হয়ে যাচ্ছে ল বললে, এবং পাশ দিয়ে দুটো বাতাস দুপাশ দিয়ে বেরিয়ে আসছে, এই ধরনের ধ্বনিকে বলা হয় পার্শ্বিক ধ্বনি। যেমন ল, এটি 12-এ খুব প্রশ্নটা দেয় তোমাদের, যেটা ভাষার অংশটা হচ্ছে ধ্বনিতত্ত্ব, সেখান থেকে, এবং 9-এর জন্য অবশ্যই করবে। এরপর রয়েছে ঘোষ ব্যঞ্জন। ঘোষ ও অঘোষ কিসের উচ্চারণে মানে এটা ভিত্তিতে বিচার করা হয়ে থাকে? এটা সাধারণত উচ্চারণের সময় আমরা যে স্বরতন্ত্রের একটা কম্পন মানে সৃষ্টি হচ্ছে, সেই কম্পনটা অনুযায়ী দুটো ভাগে ভাগ করা হয়ে থাকে, একটা ঘোষ ব্যঞ্জনধ্বনি বা সঘোষ ব্যঞ্জনধ্বনি, আর একটা হচ্ছে অঘোষ ব্যঞ্জনধ্বনি। প্রথমে দেখে নিই ঘোষ ব্যঞ্জনধ্বনি কাকে বলে। যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় আমরা প্রতিটি ধ্বনির সঙ্গে স্বরতন্ত্রীর কম্পনজাত সুর বা ঘোষ মিশিয়ে উচ্চারণ করি, সেই ধ্বনিকে ঘোষ বা সঘোষ ব্যঞ্জনধ্বনি বলা হয়ে থাকে। এগুলো সাধারণত একটা কম্পনজাত স্বর আসে, কীরকম সেটা প্রতিবর্গের, যেমন তৃতীয় চতুর্থ পঞ্চম, যদি আমরা ক থেকে উঙ পর্যন্তই ব্যঞ্জনধ্বনিগুলো ধরি, প্রথমে যদি ক থেকে উঙ পর্যন্ত ব্যঞ্জনধ্বনিটা ধরে থাকি, তার তৃতীয় চতুর্থ পঞ্চম বলছে, মানে কি গ ঘ উঙ, ক আর খ বললে কোনো দেখো গলায় হাত দিয়ে ক খ বললে সেভাবে কোনো রকম কম্পন কিন্তু আমরা অনুভব করতে পারছি না, কিন্তু যখন এই সুর বা ঘোষ মিশিয়ে একটি কম্পন উৎপন্ন হয়, মানে স্বরতন্ত্রী কম্পন গ ঘ উঙ বললে কিন্তু গলার ভাইব্রেশনটা বা সেই কম্পনটা কিন্তু বেড়ে যাচ্ছে, অর্থাৎ একটা কম্পন সৃষ্টি হচ্ছে, সেই জন্য একে সঘোষ বা কম্পনটা রয়েছে বলে, কম্পনের সহযোগে বলে এটাকে সঘোষ ব্যঞ্জনধ্বনি বলা হয়ে থাকে। এছাড়া কয়েকটা রয়েছে র ল হ ডয় শূন্য র ঢয় শূন্য র 29 ত, এই ধরনের ব্যঞ্জনধ্বনিগুলোও কিন্তু সঘোষ ব্যঞ্জনধ্বনি বা ঘোষ ব্যঞ্জনধ্বনি বলা হয়ে থাকে। অঘোষ ব্যঞ্জনধ্বনিটা ঠিক এর উল্টো। অঘোষ ব্যঞ্জনধ্বনিটা কীরকম? এই যে আমরা দেখলাম গলায় হাত দিয়ে একটা কম্পনজাত স্বর তৈরি হচ্ছে, এটা সেই স্বরটা বা ঘোষটা মিশিয়ে দিই, অর্থাৎ এটা উৎপন্ন হয় না, তখন তাকে অঘোষ ব্যঞ্জনধ্বনি বলা হয়ে থাকে। যেমন আমরা যে স্পর্শ ব্যঞ্জনের প্রত্যেকটা বর্গ রয়েছে ক থেকে ম পর্যন্ত, প্রতিটা বর্গের প্রথম ও দ্বিতীয় ধ্বনি উচ্চারণ করে দেখো, ক খ যখন উচ্চারণ করছি গ ঘ উঙর মতো অতটা ভাইব্রেশন গলাতে কিন্তু হচ্ছে না। আবার যদি চ ছ উচ্চারণ করার পর বর্গের জ ঝ ইঙ যখন উচ্চারণ করছি, তখন কিন্তু গলাটা বেশ ভাইব্রেট হচ্ছে, কিন্তু চ ছর ক্ষেত্রে অতটা ভাইব্রেশন হচ্ছে না। তাহলে এই ভাইব্রেশন বা কম্পনজাত যে স্বরটা আবার মিলিয়ে যাচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে অঘোষ ব্যঞ্জনধ্বনি। সেটা প্রত্যেকটা বর্গের প্রথম দুটো বর্ণ, অর্থাৎ প্রথম ও দ্বিতীয় ব্যঞ্জনগুলি এবং তালব্যস্যা ও দন্তের স হচ্ছে অঘোষ ব্যঞ্জনধ্বনি, এগুলোতে কোনো কম্পনজাত স্বর মিশিয়ে দিয়ে, অর্থাৎ এটাতে উৎপন্ন হয় না সেভাবে, সেই জন্য অঘোষ ব্যঞ্জনধ্বনি। এরপর আবার উচ্চারণের প্রকৃতি অনুযায়ী, অর্থাৎ সেটার কতক্ষণ শ্বাসবায়ুটা অতিক্রম করছে, সেই অতিক্রম করার ওপর ভিত্তি করে দুটি ভাগে ভাগ করা হয় ব্যঞ্জনধ্বনিকে, একটি অল্প প্রাণ ব্যঞ্জনধ্বনি আর একটি মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি। প্রথমে দেখে নাও অল্প প্রাণ ব্যঞ্জনধ্বনি কাকে বলে। ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় অবলম্বন করে যে আমরা শ্বাসবায়ুটাকে কাজে লাগিয়ে ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করি, সেই ব্যঞ্জন মানে শ্বাসবায়ুটাকে আমরা প্রাণ বলে থাকি। সেই জন্যই অল্প প্রাণ মানে কি, যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় সেই শ্বাসবায়ু বা প্রাণ অপেক্ষাকৃত কম পরিমাণ নির্গত হয়, তখন তাকে বলা হয় অল্প প্রাণ ব্যঞ্জনধ্বনি। যেমন প্রত্যেকটা স্পর্শ ব্যঞ্জনে প্রথম ও তৃতীয়, তার মানে দেখো ক থেকে উঙ পর্যন্ত যে ব্যঞ্জন রয়েছে, ক গ চ ঝ এই ধরনের হচ্ছে জ, এই ধরনের ব্যঞ্জনগুলো হচ্ছে সব এ। যেমন ত থ দয়ের মধ্যে ত আর দ, প ফ ভয়ের মধ্যে প আর ভ, এইগুলো হচ্ছে অল্প প্রাণ ব্যঞ্জনধ্বনি, কারণ এগুলোতে শ্বাসবায়ু খুব কম পরিমাণে কাজে লাগছে।
এছাড়া ডয়শূন্য র আর বয়শূন্য র এগুলিও হচ্ছে অল্পপ্রাণ ব্যঞ্জনধ্বনি। আর একদম শেষে রয়েছে দেখো মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি, অর্থাৎ যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় এই শ্বাসবায়ু বা প্রাণ বেশি পরিমাণে নির্গত হয় তাকে বলা হয় মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি। অর্থাৎ এটা প্রত্যেকটা বর্গীয় ব্যঞ্জনের দ্বিতীয় ও চতুর্থ মানে ক, খ, গ, ঘ, ঙ যেটা বলছি তার মধ্যে দ্বিতীয় মানে খ এবং ঘ। দেখো ক আর গ বলতে যতটা না শ্বাসবায়ু বেরোচ্ছে, তোমরা এটা ভালো করে মুখের সামনে যদি হাতের তালুটা রাখো তাহলে খুব ভালো বুঝতে পারবে। ক আর গ উচ্চারণ করতে তোমাদের কোনো রকম বায়ুর ধাক্কা বা কোনো রকম প্রেশার কিন্তু তোমরা হাতে অনুভব করতে পারবে না। কিন্তু যদি গ আর ঘ বলো তাহলে কিন্তু একটি বাতাস যেন ধাক্কা দেবে তোমার হাতের তালুতে, অর্থাৎ এটা বেশি পরিমাণে শ্বাসবায়ু বা প্রাণ আমাদের কাজে লাগছে, তাই এগুলি মহাপ্রাণ ধ্বনি। এছাড়াও হচ্ছে ঢয়শূন্য র, অন্ত্যস্ত হ, ল এগুলো উচ্চারণ করতেও আমাদের বেশি পরিমাণে শ্বাসবায়ু কাজে লাগে, তাই এগুলোকে বলা হয় মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি। তাহলে দেখে নিলে পুরো ব্যঞ্জনধ্বনির একটা ছোটোখাটো চার্ট, যেখানে তোমরা তোমাদের সংজ্ঞাসহ উদাহরণ দিয়ে এখানে বেশ কিছু ইম্পর্ট্যান্ট সংজ্ঞা রয়েছে এবং উদাহরণ রয়েছে, ব্যঞ্জনধ্বনির ভাগগুলো সম্পর্কে আলোচনা রয়েছে, যেগুলো থেকে আশা করি তোমাদের উপকার হবে। এগুলো তোমাদের শর্ট কোয়েশ্চেন এবং ব্যঞ্জনধ্বনি সম্পর্কে একটা সম্যক ধারণা দেবে। এছাড়া ক্লাস 12-এর জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট। তাহলে আরেকবার পুরো বিষয়টা একটু ছোট্ট করে বলে দিই, যেটা স্পর্শ ব্যঞ্জন রয়েছে আমাদের ক থেকে প পর্যন্ত মোট 25টা ব্যঞ্জনধ্বনি। ক বর্গের যে প্রত্যেকটা ব্যঞ্জন সেগুলোকে বলা হয় কণ্ঠ ব্যঞ্জন। চ বর্গের প্রত্যেকটা ব্যঞ্জন 5টি ব্যঞ্জনকে বলা হয় তালব্য ব্যঞ্জন। ট বর্গের প্রত্যেকটা ব্যঞ্জনকে বলা হয় হচ্ছে মূর্ধন্য ব্যঞ্জন। ত বর্গের প্রত্যেকটা ব্যঞ্জনকে বলা হয় দন্ত ব্যঞ্জন এবং প বর্গের প্রত্যেকটা ব্যঞ্জনকে বলা হয় তোমার ওষ্ঠ ব্যঞ্জন। এরপরে তার মধ্যে রয়েছে ক বর্গের প্রত্যেকটা বর্গেরই প্রথম এবং তৃতীয় যে ব্যঞ্জনগুলো সেগুলো অল্পপ্রাণ ব্যঞ্জনধ্বনি, আর দ্বিতীয় এবং চতুর্থ যে ব্যঞ্জনগুলো সেগুলো হচ্ছে মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি, এবং পঞ্চম যে ব্যঞ্জন প্রত্যেকটা বর্গের মানে 5 নম্বর যে ব্যঞ্জনগুলো সেগুলো হচ্ছে উঙ, ইঙ, মূর্ধন্য দন্তের ন, ম এগুলো হচ্ছে নাসিক্য ব্যঞ্জনধ্বনি। এছাড়া হচ্ছে ঘোষ আর অঘোষের মধ্যে রয়েছে, যেমন হচ্ছে ক বর্গের মানে প্রত্যেকটা স্পর্শ ব্যঞ্জনের মধ্যে প্রথম আর দ্বিতীয় ব্যঞ্জনধ্বনিটি অঘোষ, এতে কোনো কম্পনজাত স্বর উৎপন্ন হয় না। আর সঘোষ মানে কম্পনজাত স্বর উৎপন্ন হয়, যেমন হচ্ছে প্রত্যেকটা বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম ব্যঞ্জনগুলো হচ্ছে ঘোষ ব্যঞ্জন বা সঘোষ ব্যঞ্জন। এছাড়া কম্পিত ধ্বনি রয়েছে র, তাড়িত ধ্বনি রয়েছে ডয়শূন্য র, ঢয়শূন্য র, নৈকট্য ব্যঞ্জন রয়েছে অন্ত্যস্ত, ঊষ্ম ব্যঞ্জন রয়েছে তালব্যস্য দন্তেস্ব হ এবং পার্শ্বিক ব্যঞ্জন রয়েছে ল। আশা করি তোমাদের ভিডিওটা থেকে তোমাদের উপকার হবে। তাহলে আজকে এতটুকুই, আশা করি বুঝতে পেরেছো তোমরা ভালো মতো। নেক্সট আবার কোনো ভিডিওতে চলে আসবো নতুন কিছু কোনো একটা বাংলার টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত আজকে এইটুকুই রইলো তোমাদের জন্য। যারা নতুন দেখছো চ্যানেলটাকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আমি আরও উৎসাহ পাবো তাহলে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য, এবং অবশ্যই বাংলা রিলেটেড যেগুলো তোমাদের বাংলাকে আরও সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আর লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না। লাইক কমেন্ট ভিডিওটা দেখার পরে একটা অন্তত লাইক দিও, লাইকটা দিলে আমিও ইন্সপায়ার্ড হই, লাইকটা দিলে আমারও ভালো লাগে, সেই কারণে লাইক পারলে অবশ্যই একটা লাইক দিও যারা ভিডিওটা দেখছো। আর নতুন যারা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নেক্সট আরও ভিডিও আপডেটের জন্য। তাহলে আজকে এতটুকুই, তাহলে চলো টাটা, থ্যাংক ইউ।